নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। নদীর রক্ষা কবচ বাঁধ, আর সেই বাঁধের ওপর দিয়েই চলছে ভারী যন্ত্রপাতি চালিত ডাম্পার। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। ডাম্পার চলাচল বন্ধে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন সাধারণ মানুষের। খাদ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে পুজোর ঠিক আগে জলপাইগুড়ি শহরে ফের খাদ্য সুরক্ষা অভিযান। এই অভিযানে উপস্থিত ছিলেন খাদ্য ও ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা এবং দমকল বিভাগের আধিকারিকরা। বিখ্যাত নোনা জলের বাংলাদেশের ইলিশ জলপাইগুড়ির বাজারে আসলেও চাহিদা তেমন নেই, ফলে বিক্রিও হচ্ছে কম। বেশ কয়েক বছর পর জলপাইগুড়িতে এলো বাংলাদেশের ইলিশ। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়ার দরুন বাংলাদেশ থেকে কোনো জিনিসই আমদানি বা রপ্তানি এখানে হচ্ছিল না, আর এবার সেই সমস্যা দূর করে ভারতে এসেছে সেই ইলিশ। জলপাইগুড়িতে বাংলাদেশের ইলিশ আসলেও তেমনভাবে মানুষের মাছ কেনার উৎসাহ ও উদ্দীপনা দেখা গেল না। বাজার এখন মোটামুটি ফাঁকা। বাংলাদেশের ইলিশ ভারতে এসেছে 2.5 থেকে 3 বছর পর, কিন্তু তেমনভাবে নেই বাংলাদেশের ইলিশের চাহিদা। জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় এদিন ইলিশ কিনতে দেখা গেল সামান্য কিছু মানুষদের। তারা বলেন, বাংলাদেশের ইলিশ পেয়েছি, এটাই অনেক বড়। কিন্তু অন্যান্য ক্রেতাদের মধ্যে তেমনভাবে ইলিশ কিনতে দেখা যায়নি। তবে বাজারে বাংলাদেশের ইলিশ ছাড়াও ডায়মন্ড হারবার সহ কলকাতার আশেপাশের জেলা থেকে ইলিশ প্রচুর এখানে আমদানি হয়েছে এবং সেই ইলিশ কিনছে সাধারণ মানুষ। মানে তো বাংলাদেশের ইলিশ এসেছে, কত দাম? 2000 টাকা। বিক্রি কেমন হচ্ছে বাংলাদেশের ইলিশ? হচ্ছে চিংড়ি কোনটা ওটা 5 হচ্ছে বিক্রি। অনেক বছর পর তো আসলে ইলিশ। হ্যাঁ, তো দেখলেন বাংলাদেশে এসেছে, কেমন দাম দেখলেন? দাম তো ঠিকই আছে, বাংলাদেশের ইলিশ পাচ্ছি, এটাই বড় না। কত বছর পরে পেলেন? অনেকদিন তো হয়ে গেল। এই যে ইলিশ এসে আপনারা খুশি? অনেক খুশি, অনেক। আমরা এখন টাটকা ইলিশ পাবো, এটাই তো সৌভাগ্য, তাই না? কত বছর আসবে ঠিক করে বলতে হবে না, হয়তো 3 বছর 2.5 বছর করে আসবে। মানুষের মধ্যে কি উৎসাহ দেখছেন ইলিশ নিয়ে? উৎসাহ আছে ইলিশ কেনা নিয়ে? না, ঠিক আছে, দাম যা আছে হিসাবে 2000 টাকা ইলিশ ভালো আছে, 1 কিলো সাইজ বিক্রি হচ্ছে। হ্যাঁ, ভালোই লাগছে। কত টাকা কেজি নিল? 900 টাকা কিলো। 900 টাকা। আশা করেছিলেন ইলিশ পাবেন এবছর? হ্যাঁ, এই অনেকবার খাইছি আমি। বাংলারটা ভালো ইলিশ 12, 14, 16। ডায়মন্ডেরটা আছে 1000, 12, 8। আর বাংলাদেশের? বাংলাদেশ 18, 2000, 16 ভালো বিক্রি হচ্ছে। হ্যাঁ, টুকটাক হচ্ছে। নতুন জামা জুতো পেয়ে হাসি ফুটলো শিশুদের মধ্যে। পুজোর আগে হাসি ফোটালো জলপাইগুড়ি ওয়েলফেয়ার পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েদের প্রশিক্ষণ দেওয়া বিদ্যালয়টি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদান করে থাকেন। এদিন দুর্গাপূজার প্রাক মুহূর্তে পূজার নতুন জামা জুতো সহ উপহার তুলে দিল বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে আধিকারিকরা। একটি ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই জামা কাপড় তুলে দেওয়ার আয়োজন করা হয়েছিল। বিশেষ অতিথিদের হাত দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েদের হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়। জামা কাপড় পেয়ে দারুণ খুশি হয়েছে সবাই। আজকে পুজোর আগে আমাদের সংগঠনের তরফ থেকে এবং মাস এডুকেশনের সহায়তায় আমাদের স্কুলের বাচ্চাদের 180 জন বাচ্চার হাতে আমরা পুজোর জামা কাপড় তুলে দিচ্ছি। খুবই আনন্দের দিন। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাস এডুকেশন এক্সটেনশন ডিপার্টমেন্টের অফিসার শ্রী ইমরান শেখ মহাশয়, আছেন অঞ্জনী গুপ্তা, সঞ্জয় চক্রবর্তী আমাদের সংগঠনের সেক্রেটারি, আমাদের ভাইস প্রেসিডেন্ট অজিত বন্ধুধর এবং আমাদের আরও অনেক সদস্য এবং আমাদের গার্জিয়ান এবং ছাত্রছাত্রীরা। হাসি আজকে ফোটাতে পেরে কতটা আনন্দ? না, সে তো আনন্দেরই ব্যাপার, দিতে পারলে তো আনন্দই হয়। আর পুজোর আগে তো আমাদেরও ভালো লাগে, ওদের তো ভালো লাগবে। এটা খুবই আনন্দের দিন আজকে। মাত্র একদিনের রোজগারের টাকাতে পূজিত হন মা দুর্গা। চা পাতা তোলা শ্রমিকদের কষ্টার্জিত অর্থে হয়ে ওঠে উমার আরাধনা। রাজ্যের অনুদান মেলাতে সুবিধা হয় বটে, তবে মূল ভরসা শ্রমিকরাই। শ্রমিকদের একটাই দুর্গা মায়ের কাছে আবেদন, যদি এই দুর্ভোগ কেটে দরজা খোলে বাগানের। শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে রায়পুর চা বাগান।
2018 সাল থেকে বন্ধ হয়ে পড়ে এই বাগান। সেই থেকে চা উৎপাদন বন্ধ থাকলেও শ্রমিকরা চা পাতা তোলে রোজ। বাগানটি এখন এক সংস্থা অধিগ্রহণ করেছে, তাতেই চলে প্রায় 300 শ্রমিক ও তাদের পরিবারের সংসার। শ্রমিকদের হাতে আসে দৈনিক 180 টাকা হাজিরা, না আছে বোনাস, না আছে পিএফ। কিন্তু এই টাকার মধ্যেই একদিনের উপার্জন তারা মন্দির কমিটিকে তুলে দেন দুর্গাপূজার জন্য। এই সামান্য অর্থেই হয়ে ওঠে বাগানের পূজা। প্রায় 600 পরিবারের গ্রাম জুড়ে তখন উৎসবের আমেজ। পূজার মণ্ডপ তৈরি হচ্ছে এখন, আর পাশেই জঙ্গলে ঢেকে থাকা পুরনো চা কারখানা নীরব সাক্ষী হিসেবে রয়েছে। তবুও আশা ছাড়ে না শ্রমিকরা। তাদের একটাই প্রার্থনা, মা দুর্গা যেন আশীর্বাদ করেন, আবার যেন খুলে যায় বাগান। তাহলেই জীবনে ফিরবে সচ্ছলতা, আর আরো ধুমধাম করে পূজিত হবে উমা। এই চা বাগানের শ্রমিক মিলেই সব কথা বলি, সবাই মিলে বসে যে কত টাকা দিলে পুজোটা করানো যাবে, আর সরকারি সাহায্য একটা পাই আমরা, এটা নিয়ে একটু মোটামুটি ধরো ভালোভাবেই আমরা পুজোটাকে সারি। কত শ্রমিক রয়েছে এই বাগানে? শ্রমিক আমাদের 617 আছে, তার মধ্যে 300 লোক তো এদিক ওদিক চলে গেছে বাইরে কাজে। 300 লোক ধরেন কাজ করে। কত টাকা করে যায় তারা চাঁদা? এবার 200 টাকা করে প্রত্যেকটা শ্রমিকের কাছ থেকে নিচ্ছি চাঁদা। চাঁদা। ঠাকুর কোথা থেকে আসে? ঠাকুর আমরা এই পাতকাটা থেকে নিয়ে আসি। পুজো হয় 4 দিন, জমজমাট পুজো হয়, একটা মেলা হয়, অষ্টমীতে মেলা হয়, নাচ গান হয়, নাচ গান হয় অল্প স্বল্প, মিলন মেলা। হ্যাঁ। মানে বন্ধ চা বাগানে সমস্যা হয় না পুজো করতে? বা না না না, ওইরকম সমস্যা হয় না, কত পুজোটা হয়ে যায় মায়ের আশীর্বাদে। কত বছর ধরে পুজো হচ্ছে? এটা তাও তো 70-80 বছর হবে পুজো হচ্ছে। মায়ের কাছে কি চান আপনারা? আমরা চাচ্ছি যে কোনো মতন বাগানটা খুলে যাক, মার আরাধনা করে। কেন সমস্যা কি হয় বাগান না খুললে? সমস্যা তো অনেক আছে বাগান না খুললে। ইয়ে পান? ইয়ে পাই না তো, বোনাস বোনাস পাই না। কত টাকা হাজিরা পান? কত টাকা? 180 টাকা। মায়ের কাছে কি আরাধনা করতেন? আমাদের বাগান খুলে যাক, এটাই আরাধনা। এটাই আরাধনা। কি নাম আপনার? মাংরা সমাসী। নদী বাঁধের উপর দিয়ে চলছে ডাম্পার, আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দিল সাধারণ মানুষ। মাল ব্লকের আন্ধাঝোড়া থেকে গাজলডোবা তিস্তা সেতু পর্যন্ত প্রায় 10 কিলোমিটার বিস্তৃত নদীর বাঁধ এখন পরিণত হয়েছে ভারী যন্ত্রচালিত ডাম্পার চলাচলের রাস্তায়। আর এই কারণেই আতঙ্কে দিন কাটাচ্ছেন বাঁধ সংলগ্ন আশেপাশের নদী পাড়ের বহু সাধারণ মানুষ। এদিন গ্রামের মানুষেরা এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে, যেখানে সাধারণ মানুষ প্ল্যাকার্ড হাতে সরব হন। গ্রামবাসীদের সঙ্গে ছিল কিছু ট্রাক মালিকেরাও। প্ল্যাকার্ডে লেখা ছিল, বাঁধ নদীর জন্য, ডাম্পারের জন্য নয়। এরপর তারা তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষের কাছে লিখিত ডেপুটেশন জমা দেন। স্থানীয়দের অভিযোগ, শুধু বাঁধের উপর দিয়ে ডাম্পার চলাচলই নয়, বরং বাঁধ কেটে নদীতে যাওয়ার রাস্তা পর্যন্ত তৈরি করা হয়েছে। ফলে প্রবল বর্ষায় বা জলস্তর বাড়লে সেই দুর্বল জায়গা দিয়েই গ্রামে ঢুকে পড়তে পারে নদীর জল। এমন আশঙ্কায় রাতের ঘুম উড়ে গিয়েছে নদীর ধারে বসবাসকারী বহু পরিবারের। নদী পাড়ের এক বাসিন্দার কথায়, প্রতিদিন বড় বড় ডাম্পার চলে বাঁধের উপর দিয়ে। বাঁধ তো নদীর রক্ষা কবচ, ওটাই যদি দুর্বল হয় তবে আমরা কোথায় যাব? আমাদের ঘর বাড়ি তো সব ভেসে যাবে। আধিকারিকেরা আশ্বাস দিয়েছে, সমস্ত বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। অবিলম্বে বাঁধের ওপর দিয়ে ভারী ডাম্পার চলাচল বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে আন্দোলনকারীরা। পুলিশের কাজের মধ্যে পড়বে। আপনি সবকিছুতেই পুলিশকে বললে হবে না। আরে মেরামতি আপনার এটা আপনার দায়িত্ব। আপনাকে পুলিশকে ইনভলভ করে বন্ধ করতে হবে, এটা আপনার দায়িত্ব। মেরামতি আমরা সাধারণ মানুষ আপনাদের কাছে যাব, আপনারা সরকারের লোক, আপনার কাছে জানাতে পারি। যখন মেরামতি করছিলেন 5 মাসের জন্য, কিন্তু আপনি ডিএম কে বলেছিলেন যে আমার রাস্তায় বন্ধ করে দাও, আমি মেরামতি করব। আপনার কথা শুনেছে, তাহলে আপনি তো সেটা করতে পারেন। সেই জন্য তো আমার বোর্ড লাগিয়েছে, এতটা যাবে। এবার ওটা যদি না যায় তাহলে সেটাও তো আপনাকে অ্যাকশন নিতে হবে। সেটাও তো আপনাকে অ্যাকশন নিতে হবে। আমরা বৃহত্তর আন্দোলন হবে না, এটা আপনাকে বলছি আমরা। ইমিডিয়েট যদি আপনারা বাঁধের রাস্তা বন্ধ না করেন, আমরা বৃহত্তর আন্দোলনে যাব, এটা আপনাকে বলে রাখছি। একদম 7 নম্বর অব্দি মানে গাড়িগুলো চলতেছে, ডাম্পারগুলো, আর বাহান কাইটে জিসিবি দিয়ে কাইটে গাড়ি নদীতে নামাচ্ছে। এই বাঁধের উপর দিকে গাড়ি, এই বাঁধের উপর দিকে গাড়ি চালানোর কোনো নিয়ম আছে? ওইটা তো নাই, তারপর মানতেছে না। কখন চলে এগুলো? ওগুলা আগে তো রাত্রে বেলা চলছে, এখন দিনের বেলা চলতেছে। কোন কয় চাকা যাগুলো? 12 চাকা, 6 চাকা সব চলছে। তো এখন 6 চাকাগুলো বেশি আসতেছে। পুলিশ আসে না? পুলিশ এখানে কমপ্লেন করা হয়েছে, কই পুলিশ তো কোনো ইয়ে নিচ্ছে না এখনো। কেমন বাঁধের অবস্থা কেমন এখন?
বাগান তো পুরো খারাপ, বাইক নিয়ে যাওয়া মুশকিল এখন, মানে এরকম খারাপ। নিচে আবার বেশি বাঁধকে কেটে নদীতে নামানো হয়েছে, হ্যাঁ নদীতে বাঁধগুলো যে জিসিবি দিয়ে কাটে নদীতে গাড়ি নামতেছে। সুভাষপল্লিতে থাকি বান্দের পাড়ায়। বান দিয়ে প্রচুর ডাম্পার চলাচল করে দিনে রাত্রে। তোমার আন্দাজোড়া ব্রিজ থেকে নিয়ে তোমার গজলডুবা অব্দি প্রচণ্ড রাস্তা খারাপ হয়ে আছে। কখন বান ভেঙে দেবে, গ্রামের মধ্যে পানি ঢুকবে, গ্রামের মানুষ অনেক ভয়ে আতঙ্কের মধ্যে আছে। দিনে রাতে দুইবার, দিনে রাত্রে সবসময় চলে গাড়ি। প্রশাসনের কেউ যায় না, দেখে না? প্রশাসনের মধ্যে কমপ্লেন করছে, প্রশাসনে এর মধ্যে কোনো উত্তর আমাদেরকে দেয়নি। তো এর আগেও তো আপনারা অনেক গাড়ি আটকেছিলেন। হ্যাঁ অনেক আটকেছে, ঝগড়াঝাটি হয়েছে, লেকিন তার সত্ত্বেও মানে না। এখন আজকে কি করলেন আপনারা? আজকে আমরা এখানটায় তোমার তিস্তা ব্যারেজে ইয়েছে তোমার আধিকারিকে মাস পিটিশন আমরা দিলাম। আপনার নাম? আমার নাম এমডি সাফিকুল ইসলাম। মাকে খুনের দায়ে ছেলের আজীবন কারাদণ্ড। মাকে খুনের অভিযোগে অভিযুক্ত ছেলেকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি জেলা আদালত। অভিযোগ ছিল মায়ের পেনশনের টাকা আদায়ের জন্য ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে মাকে খুন করেছিল ছেলে বিজয় পান্না। 2023 সালের 30শে মে জলপাইগুড়ির ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের বিঘা লাইনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্তের ভাই বানারহাট থানায় লিখিত অভিযোগ জানান। পুলিশ তদন্তে নেমে বিজয় পান্নাকে গ্রেফতার করে এবং এতদিন সে জেল হেফাজতেই ছিল। এই মামলাটি জেলা আদালতের অতিরিক্ত জেলা ও সেশন বিচারক ফাস্ট ট্র্যাক কোর্ট প্রথম আদালতে চলছিল। মঙ্গলবার বিচারক দুই পক্ষের সওয়াল জবাব শুনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন এবং আজীবন কারাদণ্ড সহ 20,000 টাকা জরিমানার নির্দেশ দেন। মামলায় মোট 10 জন সাক্ষী ছিলেন। সহকারী সরকারি আইনজীবী শুভঙ্কর চন্দ্র বলেন, মাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছিল ছেলে। অপর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে শাস্তি ঘোষণা করেছে। আজকে ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট ম্যাডাম স্বাতী মুখার্জির কোর্টে বিজয় পান্না বলে একজন আসামি তার মাকে গত 30/5/2023 হত্যা করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে। আজকে ওর মাকে মারার জন্য ওর যাবজ্জীবন কারাদণ্ড ঘোষিত হলো এবং 20,000 টাকা ফাইন করেছে, অনাদায়ে আরও 2 বছরের জন্য কারাদণ্ড। কোন থানা এলাকার ঘটনা? এটা হচ্ছে বানারহাট থানার ঘটনা। পুজোর আগে জলপাইগুড়ি শহরে ফের খাদ্য সুরক্ষা অভিযান। খাদ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় খাদ্য ও ক্রেতা সুরক্ষা দপ্তর। শহরের একাধিক খাবারের দোকান, রেস্টুরেন্ট ও বেকারি এই অভিযানের আওতায় আসে। এদিন দপ্তরের আধিকারিকদের পাশাপাশি দমকল বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় দোকানগুলিতে মজুত রাখা খাদ্য সামগ্রীর মান, উৎপাদনের তারিখ, প্যাকেজিং ও সংরক্ষণের ব্যবস্থা খতিয়ে দেখা হয়। বিশেষ করে বেকারিগুলিতে তৈরি হওয়া খাবারের প্যাকেটগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন আধিকারিকেরা। খাবার প্রস্তুতি ও পরিচ্ছন্নতার মানও যাচাই করা হয়। এদিন নয়াবস্তি এলাকার একটি বেকারিতে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় প্রশ্ন তোলা হয়। দমকল আধিকারিকদের মতে সঠিক এক্সস্ট ব্যবস্থা না থাকলে যে কোনো সময় অগ্নিকাণ্ডের মতো বড় দুর্ঘটনা করতে পারে। তাই সংশ্লিষ্ট বেকারি মালিককে দ্রুত সঠিক ভেন্টিলেশনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া লাইসেন্স ও সরকারি নিয়মনীতি মেনে ব্যবসা চালানো হচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়েছে। জেলা কনজিউমার অ্যাফেয়ার্স দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মণ্ডল বলেন, নির্দিষ্ট রুটিন অনুযায়ী আমরা বিভিন্ন খাবারের দোকান, বেকারি, মিষ্টির দোকান, রেস্তোরাঁয় পরিদর্শন চালাচ্ছি। মালিকরা যথাযথ লাইসেন্স নিয়ে সরকারি নিয়ম মেনে ব্যবসা করছেন কিনা তা দেখা হচ্ছে। নিয়মিত অভিযানের ফলে শহরের চিত্র অনেকটাই বদলেছে। তবে কিছু জায়গায় ফায়ার লাইসেন্স সংক্রান্ত সমস্যা রয়েছে। ব্যবসায়ীদের দ্রুত প্রয়োজনীয় লাইসেন্স নিয়ে নিতে বলা হয়েছে। জলপাইগুড়ি ফায়ার স্টেশনের ওসি গোবিন্দ রায় বলেন, নয়াবস্তি এলাকার একটি বেকারিতে ভেন্টিলেশনের সমস্যা ধরা পড়েছে। রান্নাঘর ও ওভেন থেকে উৎপন্ন ধোঁয়া ও গরম বাতাস বেরোনোর সঠিক ব্যবস্থা না থাকলে বড় বিপদ ঘটতে পারে। মালিককে দ্রুত সমস্যার সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের চেয়ারম্যানশিপে যে ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিল আছে, সেই কাউন্সিলের মিটিংয়ে যে প্রস্তাব হয়েছিল সেই প্রস্তাব অনুযায়ী আমাদের এই রেগুলার চেকিং চলছে, ইন্সপেকশন চলছে। শহরের যত বেকারি আছে এবং সুইট শপ আছে বা ফুড আছে, মানে যেখানে এইটারিগুলো আছে, রেস্টুরেন্ট, সেগুলো সব ইন্সপেকশন চলছে এবং জয়েন্টলি ফুড সেফটি, কনজিউমার অ্যাফেয়ার্স, ফায়ার ব্রিগেড এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, লিগ্যাল মেট্রোলজি সবাইকে নিয়ে ইন্সপেকশন চলছে, যাতে শুধু খাদ্য সুরক্ষা নয়, সব রকম সুরক্ষাই যাতে
ক্রেতাদের থাকে সেটা দেখা হচ্ছে। দেখুন, আমাদের কন্টিনিউয়াস ইন্সপেকশনের ফলে খাদ্যের যে মানে খাবার প্রিপারেশনের যে এরিয়া সেটা অনেকটা উন্নতি হয়েছে। জলপাইগুড়ি যারা ব্যবসায়ী তারা সহযোগিতা করছে, আস্তে আস্তে ইমপ্রুভ করছে। দু এক জায়গায় ফায়ার লাইসেন্সের প্রবলেম আছে, সেটা ইমিডিয়েট করতে বলা হয়েছে। সেটা তো কনসার্ন ডিপার্টমেন্ট অবশ্যই করবে, যদি তেমন গাফিলতি পাওয়া যায় অবশ্যই সেটা করা হবে। মরশুমে কি বার্তা দেবেন, কারণ খাবার আর মানে এই ব্যাপারটার উপর খুব ডিপেন্ডেন্ট। কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে জলপাইগুড়ির যারা কনজিউমার আছে তাদের উদ্দেশ্যে বলবো যে যখন আপনারা কেনাকাটা করবেন কিছু ডুজ আর ডোন্টস আছে, সেগুলো আমাদের ফলো করতে হবে নিজেদের সুরক্ষিত রাখতে হলে। যেমন আমরা যখন কেনাকাটা করব, প্রথম কথা অবশ্যই আমরা ক্যাশ মেমো নেব এবং যেখানে ওয়ারেন্টি কার্ড আছে সেটা আমরা নেব। ক্যাশ মেমো ছাড়া কোনো পারচেস আমরা করব না। যেমন ধরুন সোনার ক্ষেত্রে হলমার্ক চিহ্ন ছাড়া আমরা কিছু কিনবো না, এবং সেক্ষেত্রে যদি ক্যাশ মেমো না নেয় কনজিউমাররা, তাহলে কিন্তু সেই হলমার্কেরও কোনো গ্যারান্টি নাও থাকতে পারে। এবং ওষুধের ক্ষেত্রে বা যে কোনো কেনাকাটার ক্ষেত্রে এর জন্য ক্যাশ মেমো নিতে হবে। আর আমাদের সবার হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে, আমরা সেই ফোন যখন ইউজ করব সেক্ষেত্রে আমাদের কিছু মাথায় রাখতে হবে যে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের কিছু অ্যাপ আছে, সেগুলো আমরা যদি ডাউনলোড করে রাখি তাহলে আমরা যখন কেনাকাটা করব সেগুলো আমরা কিছু পরীক্ষা করে নিতে পারি। যেমন হচ্ছে সঞ্চার সাথী, অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার আছে, যে অ্যাপে ফেলে আপনি দেখে নিতে পারবেন নাম্বার দিয়ে বা আপনার আধার নাম্বার দিয়ে যে কনজিউমার তার আইডি ব্যবহার করে কেউ অন্য কোনো নাম্বার ইউজ করছে কিনা, যেটা তার নিরাপত্তা বা দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। তাহলে এইরকম অ্যাপ দরকার। তারপরে ফার্মার চাহিদাম আছে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এটা মেডিসিন ঠিক কিনা, ফেক না জেনুইন সেটা দেখার জন্য এই অ্যাপটা ডাউনলোড করা যেতে পারে। এবং সবার রাখা উচিত যেটা হচ্ছে BIS কেয়ার, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের যে অ্যাপ আছে BIS কেয়ার অ্যাপ, সেখানে ISI যে ছাপগুলো আছে জলের বোতল এবং বিভিন্ন ইলেকট্রনিক গুডসে বা প্রেসার কুকারে, সিমেন্টে, লোহার রডে, যেগুলো বাধ্যতামূলক, বেবি ফুডে, তো কোথাও কোনো ভেজাল আছে কিনা এবং সত্যিকারের BIS অ্যাপ্রুভ কিনা সেটা এই BIS কেয়ার অ্যাপ থেকে আমরা দেখে নিতে পারি। তো সবই ঠিকই রয়েছে, কিন্তু এক্সস্ট যেটা দরকার প্রপার এক্সস্ট নেই এই ইয়েটাতে, যেটা দেখলাম মানে ভেতরে গরমটা বের হয়, গরম হাওয়া এবং ধোঁয়া। ইন কেস অফ ফায়ার যদি কোনো সময় আগুন লেগে যায় বা এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় তখন তো ধোঁয়া হবে প্রচুর। সেই ধোঁয়াটা বেরিয়ে যাওয়ার জন্য যে প্রপার ভেন্টিলেশন দরকার এখানে সাফিসিয়েন্ট নেই, রয়েছে কিন্তু কম। কোন জায়গাটা দেখলেন এটাকে অ্যাড্রেসটা নয়া বস্তি আছে, ভেতরে দেখেছি আমরা আছে, ফায়ার লাইসেন্সও রয়েছে ওনাদের, কিন্তু প্রপার ভেন্টিলেশনটা খুব দরকার। তাদের কি বলা হল? হ্যাঁ বলা হয়েছে, ওনারা কমপ্লাই করবেন দুদিনের মধ্যে। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। ওদলাবাড়ির বাবুজোত থেকে ডাঙ্গি এলাকায় ধান খেতে পাহারা দিতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক কিশোরের, আহত 3 জন। সোমবার রাতে মালবাজার ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবুজোত এলাকায় 4 জন বাবুজোত সংলগ্ন ডাঙ্গি এলাকায় ধান খেতে পাহারা দিতে গিয়ে বজ্রাঘাতে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো 3 জন। মৃতের নাম ম্যাক্সওয়েল ওরাও। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হাতির হাত থেকে ধান খেতে পাহারা দিতে গিয়ে 4 জন যুবক খোলা মাঠ দিয়ে যাচ্ছিল। রাতে হালকা বৃষ্টির মধ্যে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
সেই সময়ে বাজ পড়ে তাদের উপর। সঙ্গে সঙ্গে সবাই মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয় মানুষজন। আহতদের মধ্যে রয়েছেন উমেশ ওরাও, লক্ষণ ওরাও, সেনকা ওরাও। এদের মধ্যে উমেশ ওরাও এবং লক্ষণ ওরাওকে প্রথমে উদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে ম্যাক্সওয়েল ওরাও এবং সেনকা ওরাওকে সোজা মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ম্যাক্সওয়েলকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে সেনকা ওরাও এবং উমেশ ওরাও মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েত সদস্যরা আহতদের খোঁজ খবর নিচ্ছেন। साथ में गया खेत में ड्यूटी करने के लिए, धान भरने के लिए हमारा इस तरफ नदी पार को गया तो बिजली ठनका। उसके बाद हम लोग फेंका गया। उसके बाद आप घर को लौट के बताएं सबको? घर में आके सब लोग को बताया, जानकारी दिया। तो बाद में सभी जाके उठा के लेके आए। तो अभी आप कैसे हैं? आप ठीक हैं? हम तो ठीक नहीं है, बहुत दर्द है शरीर में। तो आपको ट्रीटमेंट कहाँ से मिला? उदलाबाड़ी से मिला ट्रीटमेंट आपको? उदलाबाड़ी से मिला। उदलाबाड़ी से मिला। और बाकी एक जन की मौत हो गई है, वो पहचान के थे आपके? तो मेरा भाई था। आपका भाई था? ओके। अच्छा, आपका कैसा भाई था वो? काका बड़ा। ओके, बड़ा काका है। और बाकी 2 लोग जो इंजर्ड है वो भी आपके थे? आप लोग वो खेत को पहाड़ा देने के लिए जा रहे हैं ना? हाँ। तो तभी बिजली गिरे। कितने बजे थे? नदी पे, लीश नदी के आसपास? लीश नदी का पखा उस तरफ। ओके। আহত বলতে ওই 8:30টার দিকে আমাদের এখানে একটা পেশেন্ট আসে যে ওই বিদ্যুৎ মানে বাজ পড়েছে। তাকে আমরা দেখেছি এমনি মোটামুটি ঠিকই আছে, কিন্তু ওর হার্টবিট প্রচুর বেশি থাকার জন্য আমরা তাকে মালে রেফার করেছি। তার আধা ঘন্টা 45 মিনিট পরে আরেকটা পেশেন্ট আসছে যে অ্যাবসলিউটলি নর্মালি ছিল, ঠিকই ছিল, তার সেরকম কিছু হয় না। এমনি কি আরও পেশেন্ট আহত হয়েছে? হ্যাঁ, ওদের মুখেই শুনেছি যে আরও 2 জন পেশেন্ট আরও আছে যারা একটু সিরিয়াস হয়ে তাদের সোজা মালবাজারে ডাইরেক্ট নিয়ে যাওয়া হয়েছে। টোটাল তাহলে কতজন? 4 জন এখানে আছে, ওদের কথা অনুযায়ী। কোথাকার বাসিন্দা জানা গেছে? এরা হচ্ছে বাবুজত উদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবুজত, আমাদের উদলাবাড়ি যে টি গার্ডেন বাগান আছে ওখান থেকে তার কাছে। দোরগোড়ায় পুজো, 20% বোনাসের দাবিতে থানায় বিক্ষোভ চা শ্রমিকদের। মঙ্গলবার বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগানের শ্রমিকরা পায়ে হেঁটে বানারহাট থানায় পৌঁছায়। এরপর থানার সামনে শ্রমিকরা বোনাসের দাবিতে বসে পড়ে। উল্লেখ্য, বোনাসের দাবিতে গতকাল বাগানের ম্যানেজারকে প্রায় 4 ঘন্টা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিল শ্রমিকরা। এমনকি বাগানে কাজ বন্ধ রেখেছিল শ্রমিকরা বলে খবর। এদিন শ্রমিকরা জানতে পারে যে বাগানের মালিক কর্তৃপক্ষ 9% হারে বোনাস দেবে। একথা জানার পরেই ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা এবং পায়ে হেঁটে শ্রমিকরা থানায় চলে আসেন। বাগানের শ্রমিকদের দাবি, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো 20% বোনাস শ্রমিকদের দিতে হবে। আমরা এতদিন ধরে অপেক্ষা করছি, কিন্তু আমরা জানতে পেরেছি যে 9% হারে আমাদের বোনাস দেওয়া হবে। তাই আমরা 20% বোনাসের দাবিতে থানার সামনে বসে পড়েছি। এছাড়াও বাগানের স্টাফ, সাব স্টাফ এবং শ্রমিকদের মজুরিও বাকি রয়েছে বলে জানান শ্রমিকরা। যে রাজ্য সরকার দিদিকে আমরা সম্মান জানাই যে উনি একটা লেডিস, আর আমাদের চা বাগানে বেশিরভাগ লেডিসরাই কাজ করে, তাই জন্য দিদি লেডিসের চিন্তা ধারণা করে 20% বোনাস মানে প্রত্যেক বাগানকে দিতে হবে। তো আমাদের মালিক, আমরা 20% বোনাসের জন্য উনি 15 তারিখ ডেট দেওয়া ছিল, কিন্তু আমাদের মালিক কিছুই বললেন না। আমরা যখনই ম্যানেজমেন্টকে জিজ্ঞাসা করলাম তখন আমাদের মালিক বলল যে আমরা কিছুই জানি। হঠাৎ শনিবারের দিন ম্যানেজার আমাকে ডেকে বলে দিল যে 9%-এর উপরে মালিক দিতে পারবেন। তো তারপরে আমরা ওই দিন কাজ করলাম। কালকে আমরা ম্যানেজারকে ধরলাম, ধরার পরও ম্যানেজার মানে কিছুই বলতে পারলো না। আমরা সময় দিয়েছিলাম, তো আজকে আমরা আরও ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম, তাও উনি কিছু বলতে পারলেন না। তাই জন্য আমরা বাধ্য হয় প্রশাসনের কাছে আসছি যে আমাদের দেবপাড়া মজদুরের কিছু দাবিগুলো বোনাসটা আমাদের দিলাইতে পারে। আপনাদের দাবিটা কি? বোনাস কত পার্সেন্ট? 20% বোনাস একসাথে লাগবে? একসাথে লাগবে। এমনি কি কোনো মজুরি বাকি আছে? কতদিন? সাব স্টাফের 6টা বেতন বাকি আছে, এইটা নিয়ে 7টা, আর বাবু স্টাফের আছে 10টা, আর মজদুরের আছে এই কারেন্ট নিয়ে 2টা বাকি আছে। পুজোর সামনে এগুলো বাকি রেখেছে, বোনাসও দিচ্ছে না। কতটা সমস্যা হচ্ছে শ্রমিকদের? এখন আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা কি হিসাবে আমরা মানে আপনার নিজের পরিবারকে বুঝাবো?
যে অন্তত আমরা বোনাস পাই না। এমনি তো আমরা স্যালারি আমাদের কম আছে চা বাগান ক্ষেত্রে, তো এই একটা বোনাসই থাকে যে আমরা নিজের পরিবারকে ভালো কাপড় টাপড় দিয়ে একটা ভালো উৎসব করতে পারি। কিন্তু আমাদের মালিক এইটাও বুঝতে পারতেছে যে এদের বোনাসটা দিয়ে আমি ক্লিয়ার করে দিই। আপনার নাম? রাজেশ কাল। আপনি কি বাগানের? দেবপাড়ার চা বাগান। মানে কি কাজ করেন? সাব স্টাফ সর্দার করে। ঠিক আছে। অনলাইন প্রতারণার টাকা উদ্ধার করে ফেরত দিল পুলিশ। জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকার বিভিন্ন নাগরিক অনলাইন প্রতারকদের ফাঁদে পা দিয়ে যে অর্থ খুইয়েছিলেন মঙ্গলবার, তার মধ্যে থেকে উদ্ধারকৃত অর্থ ক্ষতিগ্রস্ত নাগরিকদের হাতে তুলে দিলেন ডিএসপি ক্রাইম শান্তিনাথ পাজা। এই প্রসঙ্গে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি জানান, আমরা বারংবার নাগরিকদের সচেতন করার চেষ্টা করে যাচ্ছি। আগামীতেও আমাদের পক্ষ থেকে সাইবার থানার পক্ষ থেকে এই সচেতনতামূলক প্রচার জারি থাকবে। তবে সাধারণ মানুষকেও অনলাইন প্রতারকদের ফাঁদ সম্পর্কে সব সময় সতর্ক থাকতে হবে। বিভিন্ন কেস আছে, এগুলো বিভিন্নভাবে কোনো অনলাইন বিজনেস বা বিভিন্নভাবে ট্রানজ্যাকশন বা কোনো ব্যবসার মাধ্যমে প্রতারণা করা, অনলাইন ইনভেস্টমেন্ট করা, বিভিন্নভাবে অনলাইন টাকা ইনভেস্টমেন্ট করে বিভিন্ন রকম ক্রাইমগুলো ওরা করেছেন। সেইগুলো আসামিগুলো আমরা কিছু কিছু ধরা হয়েছে এবং আমরা জানেন ন্যাশনাল সাইবার পোর্টাল 1930, যখনই কেউ আমরা বিশেষ করে আমাদের এই আজকে সবাইকে আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে চাই, বিশেষ করে আমাদের শারদীয় উৎসবের প্রাক্কালে প্রতিটা মানুষ যেন সতর্ক হন। অনলাইন ট্রানজ্যাকশনে যেন অপরিচিত লোক যদি ফোন করেন, কেউ ব্যাংকের ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে ফোন করেন, বা কেউ বলেন যে টাকা আমরা ইনভেস্টমেন্ট করুন, আমি ডবল হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে, চাকরির প্রতারণা, লটারি, বিভিন্ন রকম প্রতারণার চক্রে শিকার না হয়ে সঙ্গে সঙ্গে ওনারা যদি কোনো এরকম টাকা প্রতারণার শিকার হন, সঙ্গে সঙ্গে ন্যাশনাল সাইবার পোর্টাল 1930, ওখানে আমরা কমপ্লেন করবেন, সঙ্গে সঙ্গে ফর্ম আসবে, ওটা কমপ্লেন করবেন। এবং আমাদের আমাদের জেলার প্রতিটা থানায় যতগুলো আমাদের থানা আছে, আমাদের 10টা থানাতেই আমাদের এই সাইবার বন্ধু, আমাদের মাননীয় এসপি সাহেবের অনুপ্রেরণায় আমরা প্রতিটা থানাতে সাইবার বন্ধু একটা অফিসার আছেন, তার মাধ্যমে ইনিশিয়ালি কোনো কমপ্লেন এলে সেই থানা সঙ্গে সঙ্গে ওটা টেক আপ করবেন এবং জেলার সবার উপরে আমাদের সাইবার পিএসও সেটা থেকে আমাদের আইজি সাইবার আছেন, এটা মনিটর করা হয়। আমাদের উৎসব প্রাক্কালে এটাই বলার উদ্দেশ্য, আপনাদের মাধ্যমে সবাই যেন সতর্ক হয়। সাইবার প্রতারণার শিকার হয়ে অনেকে প্রতারণার শিকার হয়ে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, যাতে সবাই সতর্ক হন, এটাই আমাদের বলার উদ্দেশ্য। অপরদিকে সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে হারানো অর্থ ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন প্রাপকেরা। আজকে টাকা ফেরত পেয়ে কতটা ভালো লাগছে, কতটা ভেবেছিলেন যে টাকা ফেরত পাবেন? না, টাকাটা পেয়ে খুবই ভালো লাগছে। মানে অ্যাকচুয়ালি যে এই ঘটনার কোনোদিন ঘটে নাই, 13,000 টাকা সামান্য হলেও, এবং পুলিশের যে এত মানে তৎপরতা, এটা আমরা ভাবতেই পারি না। মানে আমি যখনই এসেছি আমার এখানে রায়বাবু এতভাবে হেল্প করেছে, এবং আমাদের যে থাপাবাবু উনিও খুব হেল্প করেছে। এবং 1930 ফোন করার ব্যাপারটা জানতামই না, সঙ্গে সঙ্গে ফর্মটা পাঠিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে পাঠাই, এবং তারপরে ওইখান থেকে কমপ্লেন রেজিস্টার হয়ে যায়। এবং যে আমার কাছ থেকে টাকাটা নিয়েছিল, প্রথমে যে কন্ডিশন দিয়েছিল সে পরে কন্ডিশন চেঞ্জ করে দেয়, হয়তো কাজটা করতো উনি, পরে আবার আমাকে মেল করে ধমকিও দিয়েছিল। এবং আমি একটু ভয় পেয়ে গেছিলাম, আমি থাপাবাবুকে এসে বললাম, এবং উনি দেখলাম এত অ্যাক্টিভ, রাত্রি 8টা 8:30 বাজে, এবং এখানে যা পুলিশ কাজ করে ভাবা যায় না। এবং উনি আমাকে বললেন, আপনি জানতো, আমি সঙ্গে সঙ্গে মেলটাকে করে একটা আনলাম, উনি একটা জিডি করে দিল। এবং আরেকটা জিনিস যে বলা ভালো সবাই জানার জন্য, আমাকে তারপরে একজন অ্যাডভোকেট ফোন করে। জেনারেলি আমি এলআইসি ডেভেলপমেন্ট অফিসার, আমি অনেক মানে এইসব ব্যাপার আমার কাছে আসে, কিন্তু আমি জেনারেলি টেলিফোনে আমি বলছি যে আমি টেলিফোনে আপনার সঙ্গে কোনো রকম বাক্য বিনিময় করবো না, এবং ফোনটা কেটে দেয়, আবার ফোন করে। এবং আমার একটা জিনিস ছিল যে আমি যা করবো আমি সাইবার পিএসের সঙ্গে কথা বলে করবো, এবং সঙ্গে সঙ্গে আমি রায়বাবুকে ফোন করি। এবং আমি দেখেছি ওনাকে আমি যতবারই ফোন করেছি, 13,000 ছিল, হয়তো লোকটা আমার কাজটা করিয়ে দিত, কিন্তু উনি আমাকে যেটা একটা কন্ডিশন দিয়েছিল, একটু বলে রাখা ভালো, যে উনি যখন আমার কাজটা করবে বলেছিল তখন কিন্তু আমাকে কন্ডিশনটা দেয়নি, কিন্তু যখন আমার টাকাটা নিল আমাকে হঠাৎ করে বললো আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা আইডিটা দেন। তা বললাম কি কেন? বললো ফেসবুকে আপনার রান করবে। হয়তো লোকটা কিছু করতো না। আমি বললাম যে আজকে যদি একটা সোশ্যাল ক্রাইম হয় তখন তো পুলিশ বলবে আমি এলআইসি ডেভেলপমেন্ট অফিসার, আমার নাম দেবাশিস মিশ্র, আমাকে সবাই চেনে, আমার 35 বছর চাকরি হয়ে গেছে, কিন্তু পুলিশ তো আমাকে ধরবে। আমি বললাম না, আমি করবো না। তারপরে বললো আপনি অ্যানিমে ডাউনলোড করেন। আমি বললাম না, আমি করবো না। টাকাটা ফেরত দেন, না আমি দেবো না। ওদলাবাড়ি আসার পথে
বেহাল ভাঙা রাস্তায় বাইক উল্টে গুরুতর জখম 2 বনবস্তিবাসী। মালব্লকের তুরিবাড়ি সংলগ্ন 15 ঘড়িয়া বনবস্তি থেকে বাইকে করে ওদলাবাড়ি বাজারে আসছিল 2 ব্যক্তি। উদ্দেশ্য ছিল মৃত এক গ্রামবাসীর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা, কিন্তু মাঝপথে ভাঙা রাস্তায় বাইক উল্টে গুরুতর জখম হন তারা। বেহাল সড়কে এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে আপাতত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে দুজনকে। এদিন তুরিবাড়ি ওদলাবাড়ি সড়কে এই ঘটনা ঘটে। বাদল ছেত্রী নামে 15 ঘড়িয়া বনবস্তির এক যুবক বলেন, কিছুদিন আগে এই সড়কের একাংশ নতুন করে তৈরি করা হলেও এখনো প্রায় 2.5 কিলোমিটার অংশ খাড়াখন্দে পড়ে রয়েছে। দুর্ঘটনা আকছার ঘটছে, বারবার সড়ক নির্মাণের দাবি জানিয়েও কোনো লাভ হচ্ছে না। বাদলের দাবি, এদিন বেহাল সড়কের মাঝে বড় গর্তে উল্টে গিয়ে গুরুতর জখম হয়েছেন ভক্ত রায় ও সুরেন সুব্বা নামের 2 ব্যক্তি। গ্রামের একজনের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য জরুরি জিনিসপত্র কিনতে তারা ওদলাবাড়ি বাজারে আসছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন তারা। রাস্তার লোকজন জখমদের দ্রুত ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পৌঁছে দেওয়ার পর দুজনকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক বরাদ্দে গত এপ্রিল মাসে ওদলাবাড়ি ডিপোপাড়ার সুনীল দত্ত স্মৃতি বালিকা বিদ্যালয় থেকে মানাবাড়ি টিজি প্রাইমারি স্কুল পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা নতুন করে তৈরি করা হলেও একই সড়কের বাদবাকি 2.5 কিলোমিটার অংশের নির্মাণ কাজ এখনো হয়নি। কবে হবে তারও কোনো নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে এবারের বর্ষায় আরও বেহাল হয়ে গিয়েছে সড়কটি। স্থানীয় পথ চলতি মানুষের বক্তব্য, এই খারাপ রাস্তার জন্য মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে, তারপরও রাস্তাটি তৈরি হচ্ছে না। প্রশাসন আশ্বাস দিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার। वही तो रास्ता तो खत्म है, आप लोग का असुविधा नहीं हो रहा है? वही तो चलने का बहुत मुश्किल है। कितना दिन से सर? ये अभी 6 महीना जैसा हुआ। तो एक्सीडेंट तो हो रहा है? हाँ, एक बहुत ये जो टोटो लोग तो बहुत पलटी हुआ। एम्बुलेंस जाता है इधर से? एम्बुलेंस भी बहुत थोड़ा थोड़ी चलता है वो, अभी चलने में मुश्किल है। एम्बुलेंस भी डिलीवरी केस ले जाना पड़ता है, तो प्रॉब्लम नहीं हो रहा है आप लोग? वही तो प्रॉब्लम तो है। तो हम लोग का पब्लिक का तो बहुत असुविधा है। कौन सा रोड है ये पत्थर जोड़ा मांगजिंग, वो मांगजिंग तक जाता है यहाँ से। खराब कितना है? ओदलाबाड़ी से खराब कौन है? मानाबाड़ी है? पत्थर जोड़ा से ये ओदलाबाड़ी तक खराब है। आपका नाम? मेरा नाम चक्रवर्ती प्रधान। कौन रास्ता? जो हम लोग का मानावाड़ी का जी, वो रास्ता तक ठीक है। वो रास्ता जैसे पार किया ऐसे गड्ढा में जाके गिरा है। ये रास्ता अभी तक नहीं बना है, अभी भी जाएगा। बहुत गड्ढा है, इतना गड्ढा है बड़ा बड़ा। हम लोग थोड़ा बनाया ऐसे करके, हम लोग गांव का आदमी मिल के थोड़ा पैसा उठा के हम लोग बनाया। फिर भी हम लोग और बनाने की कोशिश कर रहे हैं, लेकिन सरकार को भी देखना पड़ेगा। आज ऐसे हालत में 2 ठो क्या हो गया? देखिए, रास्ता ही कारण है और कुछ नहीं, रास्ता ही कारण है। तो अभी कितना दूर बना है रास्ता? और कितना 2.5 किलोमीटर बना होगा, और ऊपर तो नहीं है, आधा रास्ता ही नहीं। इन लोग कहाँ जा रहे थे? ये अभी जा रहे थे, इन लोग का वो क्रिया बोलते हैं ना, मोरो का हम लोग का नेपाली में बोलते हैं मोरो का सामान लेने के लिए। अच्छा, सामान लेके ये लोग जा रहे थे। इनका गांव में कोई मर गया था? हाँ, उनका काम मर गया था, उसका काम था, आज काम किया था, इसीलिए वहाँ जा रहा था, ऐसा हो गया। ये दोनों का घर कहाँ है? इन लोग का 12 घर है, 15 घर है फॉरेस्ट बस्ती। तो अभी दोनों को कहाँ रेफर किया? अभी मेडिकल रेफर किया दोनों को। यहाँ से ओदलाबाड़ी हॉस्पिटल से শিলিগুড়ি रेफर किया। आपका नाम? मेरा नाम बादल छेत्री। শিলিগুড়িতে চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি হচ্ছে প্যান্ডেল। শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম চম্পাশাড়ির জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারের দুর্গাপূজা এবছর পা দিল 43তম বর্ষে। এবার তাদের পূজার মূল আকর্ষণ বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের অনুকরণে তৈরি এক বিশাল প্যান্ডেল। বৃন্দাবনে সেই মন্দিরের কাজ এখনো শেষ না হলেও শিলিগুড়িবাসী আগে থেকেই উপভোগ করতে পারছেন মন্দিরের সৌন্দর্য। প্যান্ডেলের মতো প্রতিমাতেও থিমের ছোঁয়া থাকছে। আয়োজক কমিটির দাবি, দর্শনার্থীদের ভিড় সামলাতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা আশাবাদী আগের মতোই এবছরও তাদের পূজা দর্শনার্থীদের মন জয় করে নেবে। আজকের এই প্রেস মিট করার কারণটা কি হচ্ছে, কি আমাদের এবার জাতীয় শক্তি সংঘ পাঠাগারের 33তম দুর্গাপূজা, এবং তার সেই পূজাটাতে মানে যার প্রচারের জন্য আমরা হচ্ছে প্রেস মিটটা ডাকছি। আমাদের এবার হচ্ছে বৃন্দাবনে চন্দ্রোদয় মন্দির হচ্ছে, এবং আমাদের মানে ওপেনিং হবে তৃতীয়াতে ওপেনিং করবেন আমাদের মাননীয় মেয়র মহাশয় প্রথমদেব, এবং সঙ্গে থাকবেন মেডিকেল কলেজের সুচিকিৎসক সন্দীপ সেনগুপ্ত, এবং শক্তিগড়ের 2জন মহারাজ থাকবেন। একজন থাকবেন মাধব মহারাজ,
আর একজনের থেকে সজ্জন মহারাজ, এরা হচ্ছে আমাদের ওপেনিং করবেন। এবছর 43তম বর্ষে পদার্পণ আপনাদের কি রয়েছে শিলিগুড়িবাসীর জন্য আলাদা? শিলিগুড়িবাসীর জন্য সবার কাছে আমাদের আপনারা আসুন। আমরা যে মন্দিরটা করছি এখন মধ্যে আন্ডার কনস্ট্রাকশন আছে অরিজিনালি, মানে বৃন্দাবনে এটা এখন 2028-এ ওপেনিং হবে, তার আগে করছি। এবং আপনারা আসুন, এই নতুন মন্দিরটাকে অনুভব করুন এবং আমাদের পূজাটাকে অনুভব করুন। আর বিশেষ কি থাকছে? আমাদের তৃতীয়াতে ওপেনিং হবে। তৃতীয়াতে আমাদের ওপেনিংয়ে আমরা গরিবদের জন্য কিছু কাপড় দান করব এবং নবমীতে আমরা খিচুড়ি প্রদান করব। শিলিগুড়িবাসী একটা 1 টাকার মাধ্যমে, এটা আমরা সুজির সঙ্গে একটা এক করছি, সুজির অ্যাপ মাধ্যমে 1 টাকা দিয়ে বুক করে ঘরে বসে আপনার খিচুড়ি পাবেন, ভোগটা ঘরে বসে পাবেন এবং সমগ্র শিলিগুড়িবাসী। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ঝিলন এন্টারপ্রাইজ নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 45,000 টাকা থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন, রয়েছে সহজ ফাইন্যান্সের সুবিধা। অফার চলাকালীন স্কুটি কিনলে ফ্রি একটি হেলমেট প্লাস একটি ফুট ম্যাট উপহার। শুধু তাই নয়, মিলবে যে কোনো ইলেকট্রিক স্কুটির স্পেয়ার পার্টস, ব্যাটারি এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে। চাইলে এখান থেকে সাব ডিলারশিপ নিয়ে আপনিও শুরু করতে পারেন নিজের ব্যবসা। তবে আর দেরি কেন, আজই চলে আসুন ঝিলন এন্টারপ্রাইজে এবং পছন্দ করুন আপনার স্বপ্নের বাহন। ঠিকানা জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন ট্যাপরামণি এলাকা, হলদিবাড়ি প্রধান সড়কের ধারে। যোগাযোগ 8972837057 এবং 9064490878। ডুয়ার্সের লোকালয় থেকে ফের উদ্ধার বিশাল আকার অজগর। মঙ্গলবার সকালে জনবহুল এলাকা থেকে উদ্ধার হলো 18 ফিটের অজগর সাপ। এদিন গরুমারা জঙ্গল সংলগ্ন বাতাবাড়ি বেনাইপাড়া এলাকা থেকে ওই অজগরটি উদ্ধার হয়। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা ওই অজগরটিকে দেখতে পায়। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় ধূপঝোড়া বিট অফিসে। বন দপ্তরের সহযোগিতায় স্থানীয় যুবকেরা অজগর সাপটিকে উদ্ধার করে। সুস্থ থাকায় এদিনই সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া অজগর সাপটি লম্বায় প্রায় 18 ফিট বলে জানা গেছে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 29.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। নদীর রক্ষা কবচ বাঁধ, আর সেই বাঁধের ওপর দিয়েই চলছে ভারী যন্ত্রপাতি চালিত ডাম্পার। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। ডাম্পার চলাচল বন্ধে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন সাধারণ মানুষের। খাদ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে পুজোর ঠিক আগে জলপাইগুড়ি শহরে ফের খাদ্য সুরক্ষা অভিযান। এই অভিযানে উপস্থিত ছিলেন খাদ্য ও ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা এবং দমকল বিভাগের আধিকারিকরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।